আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিভা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন গণিত ক্লাসে স্বাগত। আমাদের আজকে পরিমাপ অধ্যায় থেকেই অনুশীলনী 3 থেকে 4টা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। গতকালকে 20 পর্যন্ত করছিলাম, আজকে 21 থেকে 21, 22, 23, 24 এই 4টা অঙ্কের সমাধান করব। তো শুরুতে আমি সরাসরি অঙ্কে চলে যাই। দেখো যে 21 নম্বরে আছে এক ব্যবসায়ী 3 অধ্যায় 48 পৃষ্ঠায় বের করবে। এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল, 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন? চাল ও লবণ বিক্রয় করেন, চাল ও লবণকে আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তো এক মাস সমান যদি না দেওয়া থাকে সংখ্যা, কোন মাস বা এক মাস সমান কত দিন যদি উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এক মাস সমান 30 ধরে নেই। আগে লিখে নিই এক মাস সমান 30 দিন। প্রচুর হয়ে গেছে স্ক্রিনে এইখানে হয়ে আছে। আমরা জানি এক মাস সমান 30 দিন। এখন ওই ব্যক্তি চাল এবং লবণ দুই রকমের পদার্থ বিক্রি করছে। আমরা দুই রকমের এই জিনিসগুলা আলাদা আলাদা করে বের করব। প্রথমে চাল আছে, চাল দেখি। একদিনে চাল বিক্রি করে 18 কেজি 300 গ্রাম, তো 30 দিনে কত বিক্রি করবে? করেন কেজি 300 গ্রাম, 30 দিনে চাল বিক্রয় করেন গুণ 30 দিনে বেশি বিক্রি করবে, তাই 30 দিয়ে গুণ। আমি দুইটাকে আলাদা আলাদা ভাবে গুণ করব। 18 আর 30 গুণ করলে হবে 3 18 54, 540 কেজি। 300 কে 30 দিয়ে গুণ করলে হবে 3 3 কে 9, 3টা 0, 3 9000 গ্রাম। এখন আমরা গ্রামকে কেজি করব। আগের অঙ্কের মতোই 9000 কে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা কেজি হয়ে যাবে। অর্থাৎ 1000 গ্রামে 1 কেজি। তাহলে 9000 গ্রামে 9 কেজি হওয়া উচিত, এটা আমরা ভাগ করলেই পাবো। যেহেতু দুইটাই কেজি, তাই এখানে যোগ দিই। এটাও কেজি, এটাও কেজি, তাই একটু যোগ চিহ্ন দিলাম। 40 কেজি যোগ 9000 কে 1000 দিয়ে ভাগ করলে হবে 9, 549 কেজি। 549 কেজি, 30 দিনে 549 কেজি চাল বিক্রি করেন। একইভাবে লবণ বিক্রি কত করেন 30 দিনে, এটাও বের করতে হবে। একদিনে লবণ বিক্রয় করেন লবণ বিক্রয় করেন 5 কেজি 750 গ্রাম। 30 দিনে লবণ বিক্রয় করেন শুধু যদি 5 এবং 30 গুণ করি, হবে হচ্ছে 3 5 15, 150 কেজি। 750 গুণ 3 হবে 15, 3 7 21, 22। 750 এবং 30 গুণ করলে হবে 22500 গ্রাম। তো এখানে 22500 গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করব। একইভাবে এই অঙ্কটার মতোই 500 বাই 1000 ভাগ করলে কেজি হয়ে যাবে। তো এখানে আসলে 1000 দিয়ে 22000 কে ভাগ করলে 22000 22 হবে,
আর 500 অবশিষ্ট থাকবে। যদি আমরা ভাগ করি যদি, তো সেক্ষেত্রে আমাকে এভাবে লিখতে হবে 150 কেজি, 1000 দিয়ে 22000 কে ভাগ করার জন্য হবে 22 কেজি, আর 500 আরো বাড়তি ছিল, সেই 500 গ্রাম থাকবে। তাহলে এখন আমরা লিখতে পারি কেজির সাথে কেজি যোগ আর গ্রামটা আলাদাই রাখতে হবে। তাহলে 150 22 যোগ করলে হবে 172 কেজি 500 গ্রাম। তো এই ব্যক্তি 549 কেজি চাল বিক্রি করেন 30 দিনে এবং 172 কেজি 500 গ্রাম লবণ বিক্রি করেন। তোমরা এই ভাগটা বারবার বেশ কয়েকটা অঙ্ক করা হয়েছে, তোমরা ভালোভাবে দেখে নিবা। উত্তরটা দেখি, মিলাই নিচ্ছি। আচ্ছা, 22 নম্বর অঙ্কটা, 22 নম্বর অঙ্কটা আশা করি তোমরা একা একা করতে পারবা। আমরা একটু পড়ি। কোন পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে, প্রতি লিটার দুধের দাম 52 টাকা। ওই পরিবারে 30 দিনে কত টাকা দুধ লাগবে? আমার মনে হয় এই অঙ্কটা তোমরা একা একাই করতে পারবে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে একদিনে দুধ লাগে 1.25 লিটার। তাহলে আমাকে দেখতে হবে আগে একদিনে কত টাকা দুধ লাগে। 52 কে 1.25 দিয়ে গুণ করতে হবে। 1 লিটার দুধের দাম 52 টাকা, 1.25 লিটার দুধের দাম 52 গুণ 1.25 করছি, দেখো। বাহান্ন গুণ 1.25 হবে 65 টাকা। অর্থাৎ ওই পরিবারে একদিনে 65 টাকার দুধ লাগে। একদিনে 65 টাকার দুধ লাগে। এখানে উত্তরে চাওয়া হচ্ছে 30 দিনে কত টাকার দুধ লাগবে। তো একদিনে দুধ লাগে 65 টাকা, 30 দিনে কত টাকা? আঠারো একে 19, 1950 টাকা। তো এই অধ্যায়ে এই অঙ্কটা খুবই একটা সহজ একটা অঙ্ক। যাই হোক, তোমরা করে নিবা। এরপরে 23, 24 নম্বর অঙ্ক দুটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা যখন 8 এ উঠবা বা পরবর্তী ক্লাসে যখন যাইবা তখন দেখবা যে এই টাইপের অঙ্ক অনেক আছে, অর্থাৎ 23 এবং 24 এর মতো। আর এই অঙ্ক দুইটা পরবর্তী ক্লাসের জন্য যেমন গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য ঠিক তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই টাইপের অঙ্কগুলাই পরীক্ষাতে বেশি বেশি করে আসে। আর এই টাইপের অঙ্কগুলোকে সৃজনশীল করে একটু বড় করে তোমাদেরকে দেওয়া হবে পরবর্তীতে। যার কারণে 23 এবং 24 নাম্বার এই দুটো অঙ্ক তোমরা খুব ভালোভাবে শিখবা। 23 নাম্বার অঙ্কটা দেখো। 23 বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 ও 40 মিটার। যথাক্রমে অর্থাৎ দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 ও 40, অর্থাৎ এখানে বলা হচ্ছে দৈর্ঘ্য 60 এবং প্রস্থ 40 মিটার একটা আয়তাকার বাগানের। আয়তাকার ক্ষেত্রগুলো তোমরা হয়তো জানো, আয়তাকার ক্ষেত্রগুলো কেমন হয়। চিত্রটা তোমাদের অঙ্কে লাগবে না, আমি শুধু আছি তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। আয়তক্ষেত্রগুলো হবে এমন, যার দুই দিকে থাকবে প্রস্থ, দুই দিকে থাকবে দৈর্ঘ্য। আমরা সাধারণত বড় বাহুগুলোকে দৈর্ঘ্য ধরি, এই দুটো দৈর্ঘ্য ধরি যে দুটো 60 মিটার, এটাও 60 মিটারই হবে। আর দুই পাশের দুটো হবে প্রস্থ।
এখানে ধরি 40 মিটার, যেহেতু বইতে 40 দেওয়া আছে। এই হচ্ছে আয়তক্ষেত্র, যেখানে দুটো থাকবে দৈর্ঘ্য, দুটো থাকবে প্রস্থ। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। অর্থাৎ এই যে একটা আয়তাকার বাগান, এই বাগানের ভিতরে চারিদিকে 2 মিটার করে রাস্তা আছে। এই যে এইগুলো হচ্ছে রাস্তা 2 মিটার করে, এটা 2 মিটার রাস্তা, এটা 2 মিটার রাস্তা, এটা 2 মিটার 2 মিটার, এই চারিদিকে 2 2 করে রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। শুরুতে আমরা পুরো বাগানের ক্ষেত্রফলটা দেখে নিব। সমস্ত বাগানের ক্ষেত্রফলটা, এটা ক্ষেত্রফল বের করব। তারপরে আমরা এই রাস্তা বাদ দিলে যা থাকে, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, দেখো বাদ দিলে এই যে সমস্তটা আমার ছিল 40 মিটার, এখান থেকে 2, এখান থেকে 2 বাদ দিলে 4 বাদ যাবে, 36 থাকবে। এভাবে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ থেকেও 2 2 করে 4 4 বাদ দিব। তারপরে দিন দেখব এই ভিতরের ক্ষেত্রফলটা কত, ভিতরের অংশটা। তারপরে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। যাই হোক, আমরা শুরুতে বাগানের ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। ওটা থাকুক। আছে বাগানের দৈর্ঘ্য 60 মিটার, সংক্ষিপ্ত লিখলাম মিটারটা। বাগানের প্রস্থ 40 মিটার। এটা হচ্ছে আয়তকার বাগান। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা ক্ষেত্রফল বের করব। দৈর্ঘ্য 60 গুণ প্রস্থ 40। বাগানের ক্ষেত্রফল, বাগানটা যেহেতু আয়তকার, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। 40 আর 60 গুণ করলে হবে 24 বর্গ মিটার। যখনই আমরা ক্ষেত্রফল লিখবো সংখ্যায়, তখন কিন্তু এককে একটা বর্গ দিতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল একক অবশ্যই কিন্তু বর্গ হবে। বাগানের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। এবার বাগানের চারপাশ দিয়ে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বাদ দিয়ে দেখবো বাগানটা কত বড়। রাস্তাগুলো বাদ দেওয়ার পরে বাগান কতটুকু, বাগানের দৈর্ঘ্য কতটুকু, বাগানের প্রস্থ কতটুকু থাকে, এটা বের করব। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ছিল 60 মিটার, 60 মিটার। দেখো এই দৈর্ঘ্যটা ছিল 60 মিটার, অর্থাৎ এই পুরোটা হচ্ছে যে ক্ষেত্র 60। এদিকে 2 মিটার বাদ যাচ্ছে, এদিকেও 2 মিটার বাদ যাচ্ছে, আমরা 2 2 করে দুই দিক থেকে বাদ দিই। অর্থাৎ এই 60 থেকে 2 আর 2 হয় 4, 60 থেকে 4 বাদ গেলে থাকবে 56 মিটার। একইভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ, প্রস্থ ছিল প্রথমে 40 থেকে যেটা প্রস্থ ছিল এই 40 থেকে দেখো এদিকে 2 মিটার বাদ, এদিকেও 2 মিটার বাদ দিচ্ছি। 40 থেকে 2 আর 2 4 বাদ গেলে হবে 36 মিটার। এবার আমাদের দেখতে হবে এই রাস্তা বাদে ক্ষেত্রফল কত হয়। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 56 গুণ 36। যেহেতু রাস্তা বাদ দিলেও, আমি যদি রাস্তাটুকু বাদও দিই এই অংশটা, তাহলে দেখো ভিতরের অংশটাও কিন্তু একটা আয়তকার ক্ষেত্র। তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো একই থাকবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য 56, প্রস্থ 36। 56 এবং 36 গুণ করতে হবে। একটু ক্যালকুলেটর ইউজ করি। 2016 বর্গ, 2016 বর্গ মিটার রাস্তা বাদে, এবং রাস্তা যদি সহ ধরি তাহলে ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। রাস্তা বাদে 2016, অর্থাৎ 2400 বর্গ মিটার। আর 2016, 2400 বর্গ মিটার থেকে 2016 বর্গ মিটার বাদ দিলে তো রাস্তাই পাওয়া যাবে, কারণ রাস্তা বাদে। রাস্তা পাবো কিভাবে, বাদ বাকিটা রাস্তা।
সব সহ 2400 বর্গমিটার ক্ষেত্রফল, রাস্তা বাদ দিলে 2016 বর্গমিটার ক্ষেত্রফল বাগানের। তাহলে বাকিটা তো রাস্তায় আছে, এখানে আমি লিখতে পারি অতএব রাস্তার ক্ষেত্রফল বিয়োগ 2000 সমান বিয়োগ করলে হবে 4 8 184 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল। তোমরা ভালোভাবে যত্ন সহকারে উঠে নিবা এবং এটা বারবার প্র্যাকটিস করবে। তো 25 থেকে পড়ছি, 23 এর পরে 24 নম্বর অঙ্কটা দেখো। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য এতটুকু শুধু বলি, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভর করে। প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 3 গুণ হবে। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের উপর নির্ভরশীল। প্রস্থ আমাকে দেখতে হবে কত, এখানে যেহেতু প্রস্থ দেওয়া নাই তাই প্রস্থ কিছু একটা ধরে নিব। পরে পড়ছি, প্রতি বর্গ মিটারে 7.5 টাকা দরে, অর্থাৎ 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এই দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের সেই ঘরের ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফলটা আমরা আগে বের করব। ক্ষেত্রফল কিভাবে বের করব? দেখো লেখা আছে প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে কার্পেট দিয়ে মোড়াতে 1102.50 টাকা ব্যয় হয়। অর্থাৎ 7.2 টাকা দরে বোঝায় 1 বর্গ মিটারে, লেখা আছে প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার, 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। তাহলে এই যে 1102.50 টাকা ব্যয় হয় কত বর্গ মিটারে, এটাই হবে ক্ষেত্রফল। 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। এক টাকা ব্যয় হবে কিন্তু কম বর্গ মিটার, অর্থাৎ ভাগ হবে, হচ্ছে যে 1102 টাকা ব্যয় হয়েছে, 1102.50 টাকা ব্যয় হয়, বেশি হবে, এটা বেশি জায়গা লাগবে, বেশি হলে গুণ, এগারোশো 2.50 ভাগ 7.50 ভাগ করতে হবে। একশো 147 বর্গ মিটারে 1102.75 টাকা ব্যয় হয়, অর্থাৎ ওই ঘরটার ক্ষেত্রফল হচ্ছে 147 বর্গ মিটার। 147 বর্গ মিটার ক্ষেত্রফল, এবং ওই ঘরের দৈর্ঘ্যটা হবে প্রস্থ থেকে 3 গুণ। দৈর্ঘ্য এবং প্রস্থই বের করব। দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বের করতে হবে, তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভরশীল সেহেতু আমরা প্রথমে প্রস্থ ধরি। 147 কিন্তু আমার ঘরের ক্ষেত্রফল, আগে লিখে নিই, ঘরের ক্ষেত্রফল 147 বর্গ। দেখো এই অঙ্কের সাথে মিল রেখে আরো অনেক অনেক অঙ্ক থাকতে পারে, যে এরকম থাকতে পারে বাগানে ঘাস পরিষ্কার করতে প্রতি বর্গ মিটারে এত টাকা দরে এত টাকা ব্যয় হয়, সেক্ষেত্রে আমাদের ভাগ করে ক্ষেত্রফল বের করতে হবে। ঘরে কার্পেট দিয়ে মোড়াতে এত টাকা ব্যয় হয়, কোনো ঘর রং করতে এত টাকা বর্গ মিটারে, সামথিং কিছু টাকা বর্গ মিটার
প্রতি বর্গ মিটারে ধরে এত টাকা ব্যয় হয়, তখন আমাকে ভাগ করে কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ এই টাইপের অঙ্কটা তোমাদের অনেক অনেক অঙ্কে থাকবে, তোমাদের কিন্তু এভাবে ভাগ করে এই অংশটুকু বের করতে হবে ক্ষেত্রফল। বাগানের, কখনো 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 পার্কের, কখনো মাঠের, কখনো ঘরের। তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করো এবং ভালোভাবে এটা দেখে রাখবা এবং এটা শিখেও রাখবা। ক্ষেত্রফল বইতে দেওয়া থাকবে না, তোমাদের কিন্তু ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। ক্ষেত্রফল ছাড়া কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ বের করা সম্ভব হবে না। এই অঙ্কটার সুবিধার্থে, বোর্ডের সুবিধার্থে আমি ওটা মুছে দিব। ক্ষেত্রফল আমরা পাইছি 147, এটা মনে রাখলাম। মনে করি দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু বের করতে হবে, তাহলে আমরা ধরে নিই দৈর্ঘ্য এবং প্রস্থকে। মনে করি প্রস্থ হচ্ছে যে মিটার, তাহলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য অঙ্কে বলা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি 2 হইতো তাহলে 3 গুণ দৈর্ঘ্য হইতো, অর্থাৎ 3 গুণে 6, 3 দিয়ে গুণ করতে হবে। দৈর্ঘ্য 3 গুণ ক সমান 3 ক মিটার। ক্ষেত্রফল দেখি কত হয় ঘরের। শুরু থেকে আমি ঘরের সহ লিখি। ঘরের প্রস্থ ক, ঘরের দৈর্ঘ্য ক, ক্ষেত্রফল। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুই রকম, তাহলে এটা নিঃসন্দেহে আয়তাকার ঘর হবে। 3 ক গুণ ক, 3 ক গুণ ক, ক দুইটা গুণ, 3 ক স্কয়ার। ক গুণ ক তে হয় ক স্কয়ার। শর্ত মতে দেখো, এখানে কিন্তু আমরা অক্ষর প্রতীকের সাহায্যে একটা ক্ষেত্রফল বের করছি। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু মিটারে আছে, তাহলে ক্ষেত্রফলটা হবে বর্গ মিটার। ক্ষেত্রফল হলেই কিন্তু তার এককটাতে বর্গ দিতে হবে। এখানে যেহেতু ক্ষেত্রফল আমি অক্ষর প্রতীকের সাহায্যে একটা ক্ষেত্রফল পাইছি, এবং এর আগে কিন্তু ক্ষেত্রফল পাওয়া গেছে 147, অর্থাৎ এই ক্ষেত্রফলটা সমানই হবে 147। এখান থেকে ক এর মান বের করব। ক এর মান বের করলে দেখো, ক ধরছিলাম প্রস্থ, তাহলে প্রস্থ পাওয়া যাবে। তোমরা ক বের করি। ক বের করার জন্য 3 পাঠাই দিতে হবে ডান পাশে। ক এর সাথে 3 গুণ আকারে আছে, পাশাপাশি থাকা অর্থ তো গুণ বোঝায়। পাশাপাশি অক্ষরের সাথে কোনো সংখ্যা থাকা অর্থাৎ এখানে গুণ আকারে আছে, তাহলে ডান পাশে গিয়ে এটা হবে ভাগ। 147 ভাগ 3। 147 কে 3 দিয়ে ভাগ করলে হবে 49। এবার এপাশে স্কয়ার আছে, স্কয়ারটা ডান পাশে গেলে তোমরা জানো যে বাম পাশ থেকে ডান পাশে যে যায় সে তার বিপরীত কাজটা করে। অর্থাৎ এখানে গুণ থাকলে এপাশে গেলে ভাগ হয়, এপাশে যোগ থাকলে এপাশে গেলে বিয়োগ হয়। একইভাবে এপাশে স্কয়ার থাকলে এপাশে গিয়ে রুট হবে, রুট 49 এইভাবে। অর্থাৎ রুটের বাংলা নামটা বর্গমূল। তোমরা 1.1 1.2 দিয়ে এই বর্গমূলের কাজ করছো। অতএব ক ইকুয়াল 49 এর উপর রুট দিলে হবে 7, 7 7 49। তাহলে ক সমান 7। দেখো আমরা ক ধরছিলাম প্রস্থ, এখন ক হয়ে যাবে কত? ক হয়ে যাবে হচ্ছে 7। অর্থাৎ আমি ডান পাশে লিখি, ঘরের প্রস্থ ক, ঘরের প্রস্থ ক, ক এখন আর ক নেই, ক হয়ে গেছে 7 মিটার। ঘরের দৈর্ঘ্য হবে 3 গুণ, 3 গুণ 7, ঘরের দৈর্ঘ্য প্রস্থ। আশা করি তোমরা এই বিশেষ করে 23 এবং 24 নম্বর অঙ্কটা বারবার প্র্যাকটিস করবা, 3 বার করে এই দুটো অঙ্ক করবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।